প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। এখন শুরু করছি শেষ অংশ। সমস্ত ঘটনা প্রবাহ হ্যামিল্টনের দিকে অঙ্গুলি সংকেত করলেও তাকে অপরাধী হিসেবে দেখতে চায় না টমাস। পেছনের দরজায় টোকা মারল ও। যথা পূর্ব তথা পরং। আসত বলে গেল লোক, একটা ঘোড়াও নেই। ওখান থেকে চেঁচিয়ে বলল সে। দরজার হাত রাখল টমাস। এক মুহূর্ত ইতস্তত করল, তারপর এক ধাক্কায় ভেঙে ফেলল তালাটা। ভেতরে ঢুকল। ছোট মামুলি একটা ঘর। মেঝেতে এক চিলতে কার্পেট বিছানো, দুটো চেয়ার, একটা পুরনো চামড়ার সেটি। দেয়ালে ঝুলছে কয়েকটা বাঁধানো ছবি। বেশ কিছু বই দেখা যাচ্ছে, কবিতার বইও আছে। হাতখালি একটা হুইস্কির বোতল আর একটা গিলাস খুঁজে পেল টমাস। এক বোতল শ্যাত লাফেও রয়েছে। একবার মাত্র পানীয় ঢালা হয়েছে বোতলটা থেকে। পরিপাটি করে বিছানা বিছিয়ে রাখা হয়েছে। বেশ কিছু কাপড় চোপড় ভাঁজ করে রাখা ক্লোজেটে। আধখোলা পড়ে আছে ড্রয়ারগুলো। মনে হচ্ছে বেশ তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে হ্যামিল্টন। ড্রয়ারগুলো সব ফাঁকা ময়দান। একটা ড্রয়ারে কেবল লেসের নকশা তোলা একটা রুমাল রয়েছে। রুমালটা তুলে এক নজর দেখেই আবার আগের জায়গায় ওটা রেখে দিল টমাস। হ্যামিল্টনের একটা কথা মনে পড়ে গেল। দূর থেকে পয়সাওয়ালা লোকদের দিকে চেয়ে থাকার কথা বলছিল সে। হয়তো দূরেই রয়ে গেছে হ্যামিল্টন। যাতে ওঠা আর হয়ে উঠল না। মৃদস্বরে কি যেন বিড়বিড় করে বলে উঠল টমাস। চট করে ওর দিকে তাকালো লুথার স্যাম্পেল। আবার বোধ হয় ব্যর্থ হলো বেচারা। বলল রলিংস, তোমার মনে অনেক মায়া। এগুনটা সাধারণত অফিসারদের থাকে না। থাকে, হয়তো খেয়াল করে না কেউ। কে জানে, এবার হয়তো ঠিকই সফল হবে হ্যামিল্টন। না। ধীরে ধীরে মাথা নাড়ল টমাস। ওর সঙ্গীদের জাত খুব ভালো করে চিনি আমি। এবারও ব্যর্থ হবে হ্যামিল্টন। মেয়েটাকে নিয়ে কল্পনার ফানুস ওড়াচ্ছে সে। শহরে পৌঁছে ফুর্তি করার কথা ভাবছে। ওদিকে মেয়েটা ভাবছে কিভাবে সবগুলো টাকা হাতিয়ে নেওয়া যায়, তারপর কি করা যাবে ওগুলো দিয়ে। নেডও ভাবছে কিভাবে পুরো টাকাটা হাতিয়ে নেবে। আর অন্য লোকটা, এড ওয়ালিস বোধহয় নাম বেটার, সব কটা টাকা হাতানোর কথা ভাবছে সেও। একটা না একটা ফোন দিয়েও হয়তো বের করে ফেলেছে। এখানে একটা ব্যাপার ঠেকাতে না পারলে মারাত্মক ভুল হয়ে যাবে সবার। মানে, আমাদের টিকিটগুলো আগে জোগাড় করে ফেলা দরকার। যদ্দূর সম্ভব ভালো করে দরজাটা আটকে দিল টমাস। একসঙ্গে রাস্তায় ফিরে এলো ওরা। বেশ কিছু লোকজন বেরিয়ে এসেছে। গান ফাইটের সময় কে কোথায় ছিল সেসব নিয়েই আলাপ করছে। থামল টমাস। লুক, আমার গুলিতেই কি মারা গেছে ওরা? দুজনেই, বলল লুক। একেবারে নির্ভুল নিশানা। এমন হাতের টিপ জীবনেও দেখিনি আমি। এই সিঁড়িতে দাঁড়িয়েছিল উইলসন, সোজা আছড়ে পড়েছে এখানে। আর হোটেল ক্লার্ক ড্যান্ডি। কুনির ছেলে নাকি সে? রাইফেলওয়ালা? জানতে না? হ্যাঁ, কুনির ছেলে সে। তোমার উপর খ্যাপা ছিল বেটা। বোম্যানের সেলুনের বারান্দায় উঠে দাঁড়ালো ওরা। জজ লুক, খুব বেশি দূরে বোধহয় আমাদের যাওয়ার দরকার হবে না। তবে শেষ পর্যন্ত হয়তো গোলাগুলি হবে। এতগুলো টাকার মামলা যেখানে যে কাউকে খুন করে ফেলতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ওরা। পিস্তল চালিয়েই বুড়ো হয়েছি আমি, শুষ্ক কণ্ঠে বলল লুথার স্যাম্পেল। ছোটবেলাতেই লড়েছি ইন্ডিয়ানদের সঙ্গে। যুদ্ধে ছিলাম 4 বছর। গান ফাইটের সময় যে কারো পাশে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে। বেশ, একটু থামল টমাস। তাহলে সন্ধ্যার ট্রেনেই যাচ্ছি আমরা। লুক, যাও তো, টিকিট কেটে নিয়ে এসো আমাদের জন্যে। কোথায় যাচ্ছি বলার দরকার নেই। ক্যান্সাস সিটির টিকিট করো। পকেট থেকে টাকা বের করলো টমাস।
আর হ্যাঁ, আমরা যে যাচ্ছি কথাটা এজেন্ট কিংবা আর কাউকে বলবে না। একান্ত যদি বলতেই হয়, পেন ডেল্টনদের কথা বলে দিও। এজেন্টকে সন্দেহ করছো নাকি? জানতে চাইল লুথার স্যাম্পেল। হ্যাঁ, ওই ড্রাইভার আর ব্রেকম্যানকেও ট্রেন নিয়ে অমন করার জন্যে হয়তো কিছু টাকা পেয়েছে ওরা, এটুকুই। কেউ এলে ওরা বাধা দিতে বলে দিয়েছিল বোধহয়। প্রতিটি কাজ করেছে ওরা সময় ধরে, হয়তো আগে থেকেই ওয়াগন আনা নেয়ার প্র্যাকটিস করেছে। ঘোড়াও হয়তো তৈরি ছিল। দ্রুত হ্যামিল্টনের কেবিনে পৌঁছে ঘোড়া বদলে নিয়েছে অনায়াসে। এতক্ষণে হয়তো ঘুর পথে আবার রেল লাইনের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। না এলে আসবে। এভাবে দেখুন ব্যাপারটা। দুর্বৃত্তদের কয়েকজন পূবের বাসিন্দা। রেল লাইনই হচ্ছে তাদের পরিচিত পথ। যেখানেই যাক না কেন, ঘোড়ার পিঠে যেতে হলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হবে তাদের। তাছাড়া আমরা যে ওদের মতলব বুঝে ফেলেছি তা ওদের জানার উপায় নেই। ওরা ভাববে আমরা এখনো গোলকধাঁধায় ঘুরে মরছি। সেজন্যই ট্রেন ধরতে চাইবে ওরা, আর আমরাও সেটাই চাই। ভাগ্য ভালো হলে গোলাগুলি ছাড়াই হয়তো চুকে যাবে সব। তবে তেমন আশা না করাই ভালো। তেমন সম্ভাবনা নেই বললেই চলে। জানে টমাস পিস্তল চেক করে হোলস্টারে ভরে রাখলো। জজ টিকিট হাতে লোককে এগিয়ে আসতে দেখলো ও। আরেকটা কথা, জানি না আমার অনুমান ঠিক কিনা। আমরা বোধহয় আজ ঘৃণ্য এক বিশ্বাসঘাতক বেঈমানকে দেখতে যাচ্ছি। চলো আমরা বরং স্টেশনের দিকে এগোই, বলল বোম্যান। দাঁড়াও, হুইসেল বাজার পর রওনা হলেই হবে। খুব বেশি হলে না হয় শখানেক গজ দূরে হবে স্টেশনটা। গরু কেনার জন্যে তোমরা সবাই মিলে যখন টাকা আনার ব্যবস্থা করলে, চক্রান্তটা শুরু হয়েছে তখনই। বুদ্ধি টাকার এখনো জানি না আমরা। কে বলবে, হয়তো 2-3 জনের মাথাতেই একসঙ্গে খেলেছে। তবে একজনকে চিনেছি, শুধু লোভী নয়, ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ এক ব্যক্তি। দুর্বৃত্তদের ধারণা টাকাগুলো তাদের হাতে এসে গেছে। সুতরাং একটা কাজই বাকি আছে এখন। ওদের কাজে এত বাধা সৃষ্টি করলো যে লোকটা, তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়া। এবার কোনো রকম ঝুঁকি ছাড়াই কাজটা হাসিল করার কৌশল বের করেছে ওরা। বিনা ঝুঁকিতে তোমাকে, কণ্ঠ চলল লুক শর্টের। কি আবল তাবল বকছো? নিজের চোখে তোমার অ্যাকশন দেখেছি। দুনিয়ায় এমন কোনো লোক নেই। ঠিক, শান্ত কণ্ঠে বলল টমাস রলিন্স। অতএব রাস্তা ধরে এদিকেই আসছে মিসেস ক্রেইটন। 20, পরনে কালো হাল ফ্যাশনের পোশাক, মাথায় ছোট্ট টুপি, হাতে একটা হ্যান্ডব্যাগ। মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে তোমার, বলল বোম্যান। এখানকার সবার বদ্ধমূল ধারণা তার স্বামীকে আমি খুন করেছি। এমন স্বামীভক্ত শোকে বিহ্বল এক মহিলা ছাড়া আর কে পারবে আমাকে খুন করে অনায়াসে রেহাই পেতে? তার উপর শহরের প্রতিটি লোকের সহানুভূতি থাকবে তারই পক্ষে। এই মহিলাও আছে এসবে। শুরু থেকে না থাকলেও বাজি রেখে বলা যায় বেশিরভাগ কার্যকলাপের প্রাণী এর। এখন আমাকে হত্যা করতে পারলেই উদ্দেশ্য সফল হবে তার। অনায়াসে ট্রেনে চেপে চলে যেতে পারবে দূরে কোথাও। সঙ্গে থাকবে অগুন্তি টাকা। ভাই ছাড়া কাউকে ভাগ দিতে হবে না। কিন্তু টাকা তো ওরা নিয়েই গেছে। হয়তো, তবে টাকাগুলো আদৌ ট্রেন থেকে নামানো হয়েছে কিনা তাতেই আমার সন্দেহ আছে। কাছাকাছি এসে পড়েছে মহিলা। হাত ঢুকিয়ে দিয়েছে ব্যাগের ভেতর। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। কমনীয় ভাবটা চলে গিয়ে পাথরের মতো কঠিন হয়ে উঠেছে তার চেহারা। তুমি একটা বদমাশ মার্শাল। আমার স্বামীকে খুন করেছ, তারপর পুড়িয়ে ছারখার করে। হা হা হা, মিসেস ক্রেইটন, বলল টমাস রলিংস। দেরি করে ফেলেছেন। সব কিছু ফাঁস হয়ে গেছে। সব এখন পানির মতো পরিষ্কার আমার কাছে। স্বামীকে নিজেই হত্যা করেছেন আপনি।
খড়ের গাদায় আগুন লাগিয়ে সব প্রমাণ নিশ্চিহ্ন করার চেষ্টাও চালিয়েছেন এই আপনি। আপনারা দুই ভাই বোন মিলে সব টাকা ছিনিয়ে নেয়ার ফন্দি এঁটেছিলেন। চোখ দুটো ছোট ছোট হলো মিসেস ক্রেইটনের। পরস্পরের সঙ্গে শক্ত হয়ে চেপে বসলো ঠোঁটজোড়া। কি আবোল তাবোল বকছো? আর আপনার সঙ্গে জোর করতে চাই না আমি, মিসেস ক্রেইটন। হন না আপনি স্বামীর হত্যাকারী। সুতরাং ব্যাগ থেকে বন্দুক বের করার কোনো রকম চেষ্টা করতে যাবেন না। আমি চট করে ব্যাগ থেকে হাত বের করার চেষ্টা করলো মহিলা, কিন্তু তার আগেই প্রায় অনায়াস ভঙ্গিতে ব্যাগটা কেড়ে নিল টমাস। প্রায় সঙ্গে সঙ্গে ডান হাতে ধরে ফেললো বন্দুকের নল, মোচড় দিল। মুঠি আলগা হয়ে গেল মিসেস ক্রেইটনের। বন্দুকটা লুথার স্যাম্পেলের হাতে তুলে দিল টমাস। কোনো লাভ হলো না। মিসেস ক্রেইটন কিছুতেই শেষ রক্ষা করতে পারলেন না। প্রায় নির্লিপ্ত চেহারা মহিলার, শুধু খানিকটা যেন কুঁচকে রয়েছে ভুরুজোড়া। ক্রোধের আভাস। ছোট লোক, আমার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বাহাদুরি ফলাচ্ছ? মিস্টার হ্যামিল্টনই বলবেন। ও বেচারা আর বেঁচে নেই, জবাব দিল রলিংস। ঝট করে তাকালো লুথার স্যাম্পেল। হা হয়ে গেছে লুকের চেহারা। অবশ্য না মরলে সত্যি খুব অবাক হব আমি। বুঝলেন মিসেস ক্রেইটন, ওরাও কিন্তু আপনাদের বুদ্ধিটাই করেছিল। শহর থেকে বেরোনোর পর হ্যামিল্টনের কানাকড়ি দামও থাকবে না। তো খামোখা ওকে ভাগ দিতে যাওয়া কেন? ওর রান্স আর এখান থেকে মাইল 30 দূরে স্টেশনের মাঝামাঝি কোথাও পাওয়া যাবে লাশটা। ওই স্টেশনেই ট্রেন ধরার কথা ভাবছে আপনার সঙ্গীরা। হাসল টমাস। গর্দভগুলো মনে করেছে টাকা পেয়ে গেছে তারা। টাকা ওরা পায়নি, চেঁচিয়ে উঠল বোম্যান। বললাম না, ওগুলো ট্রেন থেকে নামানোই হয়নি আসলে। ভুয়া কতকগুলো বাক্স পানির ট্যাঙ্কের কাছে নামিয়ে নিয়েছে ওরা। ওই মহিলার ভাই স্টেশন এজেন্ট টাকা ভর্তি বাক্সগুলো চালাকি করে সোজা সোজা ক্যান্সাস সিটিতে পাঠানোর ব্যবস্থা করেছে। ওখানে ওগুলো ছাড়িয়ে নেয়ার কথা ছিল মিসেস ক্রেইটনের। এতক্ষণে ওগুলো পৌঁছে গেছে বলছো? না, সম্ভবত গতরাতে পশ্চিমে পাঠিয়ে দেয়া হয়েছিল। এখন সন্ধ্যার ট্রেনেই ওগুলো যাবে। স্থানের মতো দাঁড়িয়ে রয়েছে মিসেস ক্রেইটন। ফাঁকা চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। কিন্তু এত কূটবুদ্ধি, এত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় হতাশ হওয়া সত্ত্বেও মনে মনে যেন নিজেকে বাঁচানোর পথ খুঁজে ফিরছে মহিলা। ঘরে ফিরে যাচ্ছি আমি, হঠাৎ বলে উঠল মিসেস ক্রেইটন। মাথা নাড়ল টমাস। ওহো, বুদ্ধি গুলিয়ে ফেলেছেন আপনি মিসেস ক্রেইটন। বুঝতে পারছেন না আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। আসলে সঙ্গীদের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন সেটাই এখন আপনার ভাবা উচিত। টমাসের দিকে চাইল মহিলা, শূন্য দৃষ্টি। টাকা হাতছাড়া হয়ে গেছে না জেনে থাকলে শিগগিরই জানবে ওরা। পুরো ঘটনা জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনাকে খুঁজতে বেরিয়ে পড়বে। আপনি অবশ্য ওদের মতোই টেনে চেপে পুবে পালানোর কথা ভেবেছিলেন, কিন্তু সেটি আর হচ্ছে না আপনাদের কারোরই। একটু থামল টমাস রলিন্স। আমরা না ফেরা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে আপনাকে। ক্রোধ ফুটে উঠল মহিলার চেহারায়। সেই লোকগুলোর মতো আমাকেও হিসড়েইলে আটকে রাখবে নাকি? মাথা নাড়ল টমাস। না না, তা কেন? হ্যামিল্টনের স্টোরে রেখে যাব। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হবে না আপনাকে। দূর থেকে ভেসে এলো ট্রেনের অস্পষ্ট হুইসেল। বোম্যান, ওকে আটকে রেখে এসো। তুমি বরং এখানেই থেকো। লোকজন নিয়ে মার্ক বিওয়ার আজই আসবে। ওদের গলা ভেজানোর দরকার হবে তো আবার। মার্কের সঙ্গে দেখা করে সবকিছু তাকে খুলে বলো। স্টেশনের দিকে এগোলো ওরা। আবার হুইসেল বাজলো ট্রেনের। এখনো অনেকটা দূরে। পকেটে হাত ঢোকালো লুক শর্ট। ও হ্যাঁ, ভালো কথা। হ্যাটেলের বাক্সে তোমার এই চিঠিটা পেলাম।
কোনো গুরুত্বপূর্ণ খবর হবে বোধহয়। চিঠিটা এক নজর দেখল টমাস। পরিচিত হাতের লেখা। জ্যাকব ফ্রিম্যানের কাছ থেকে এসেছে চিঠিটা, কিন্তু এ মুহূর্তে পড়ার সুযোগ নেই। পরে সময় পাওয়া গেলে পড়া যাবে ভেবে পকেটে ভরে রাখল ও। এই প্রথম নিজের প্রতি নজর দিতে পারল টমাস। ছিঁড়ে টিরে একাকার হয়ে গেছে শার্টটা। কেমন যেন আড়ষ্ট হয়ে আছে গালের চামড়া। ও ব্রেইনের প্রচণ্ড ঘুষির ফল। এগিয়ে আসছে ট্রেনটা। প্ল্যাটফর্মে পা রেখেছিল এজেন্ট। ওদের দেখেই আবার ফেরার জন্যে উদ্যত হলো। হুঁ হুঁ, আলাপি সুরে বলল টমাস। টমাসের দিকে তাকালো এজেন্ট। মনস্থির করার চেষ্টা করছে। লোকটার কাছে পিস্তল আছে, মনে পড়ল টমাসের। সম্ভবত অফিসেই। মার্শাল ঠাট্টা করেনি বার্ট, বলল লুকশট। আমি হলে কোনো রকম বোকামি করার সাহস করতাম না। ব্যাপার কি? কিছুই বুঝছি না আমি। আমাদের সঙ্গে চলো, সব জানতে পারবে। তোমাদের সঙ্গে? কাজকর্ম ফেলে? অসম্ভব। জবরদস্তি করেও যাবে কোথায়? একদিন না একদিন তো মুখ খুলতেই হবে। তোমার কথা, বোনের কথা, সব বলতে হবে না? দেরি করে কী লাভ? হেলেন মানে ক্লেইটনের স্ত্রীর কথা বলছো? নিশ্চয়। দেখো মার্শাল, তুমি কিসের কথা বলছো জানি না। এদিকে হাজারটা কাজ পড়ে আছে। এক গাদা তার পাঠাতে হবে। তারপর ট্রেনের পৌঁছানোর খবর অফিসে জানাতে হবে। সেসব পরে দেখা যাবে। এখন চলো, তোমার দোস্তদের সঙ্গে একটু দেখা করে আসি। তোমাদের জোচ্চুরি ধরা পড়ে না থাকলে স্টেশনেই ট্রেনের অপেক্ষায় থাকবে ওরা। আর উল্টোটি হলে কি হবে সে তো বুঝতেই পারছো। কাদো কাদো চেহারা হলো বার্টের। তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝছি না। বুঝতে পারছো ঠিকই। স্টেশন স্টেশনে এসে থামলো ট্রেনটা। এর কাছে অস্ত্র আছে কিনা দেখো তো, তারপর ট্রেনে তুলে দাও। লুকের উদ্দেশ্যে বলল টমাস। ড্রাইভারের সঙ্গে একটু কথা বলে আসছি আমি। এ ড্রাইভার অন্য লোক। স্থূলকার শরীর, থলথলে চেহারা, বয়স্ক। আমি টমাস রলিংস, ড্রাইভারকে বলল টমাস। এ শহরের মার্শাল। একটা ঝামেলায় পড়ে গেছি। সামনের স্টেশনে কজন লোক অপেক্ষা করে আছে। একজন মহিলাও আছে। আমরা ওখানেই যেতে চাই। পৌঁছামাত্র ট্রেন থামিয়ে শুয়ে পড়বেন আপনি। বন্দুকবাজি হতে পারে। ট্রেনে উঠে লুকের দিকে তাকালো টমাস। স্টেশনে ঢোকার সময় কি কি চোখে পড়ছে বলো, বলল ও। আমি বার্টের সঙ্গে একটু কথা বলি। লুথার স্যাম্পেলের দিকে ফিরল টমাস। জজ যোগ দেবেন নাকি আমাদের আলোচনায়? কথা বের করতে পারলে হয়তো বাঁচানো যাবে গর্ধবটাকে। বাঁচানো যাবে? উঠে দাঁড়াতে গেল বার্ট। জোর করে বসিয়ে দিল টমাস। কি বলতে চাও? হাসল টমাস। আহা, বসো বসো। ভাই বোন মিলে অপকর্মের সঙ্গীদের ঠকাবে আর ওরা তোমাদের মাথায় তুলে নাচবে ভেবেছ? বেশি চালাকি করতে গিয়েছিলে তুমি, বার্ট। সব চালাকি ধরা পড়ে গেছে। এখন তোমাকেই খুঁজবে ওরা, বার্ট, তোমাকেই। সামনের স্টেশনে অপেক্ষা করছে ওরা। এখানেই আমাদের সব খুলে বললে হয়তো চেষ্টা করে দেখতে পারি তোমাকে বাঁচানো যায় কিনা। কোনো দরকার নেই, প্রতিবাদ করল বার্ট। কোনো কিছুই? সামনের স্টেশনে নেটদের সঙ্গে মোলাকাত করতে আপত্তি নেই তাহলে? ওখানে ওরা থাকবে জানো তো? ট্রেন থামলে তো? আবার প্রতিবাদ করল বার্টের কণ্ঠে। আগেই নির্দেশ দিয়ে রেখেছি না? তা তো বটেই, কিন্তু সে নির্দেশ পাল্টে দিয়েছি। প্ল্যাটফর্মে দাঁড়ানো সঙ্গীদের বুড়ো আঙুল দেখিয়ে কেটে পড়ার মতলব করেছিলে না? টাকাগুলো তোমরা হাতিয়ে নিতে, আর হতভাগাদের কপালে পড়ত ভারী ভারী কয়েকটা বাক্স। কিন্তু সে আশার গুড়ে বালি। তোমাকে ওদের হাতে তুলে দিয়ে আসবো আমরা। দরদর করে ঘামছে বার্ট। ঘামে মুখটুক ভিজে গেছে। সন্তুষ্ট দেখাচ্ছে তাকে। দু চোখ বিস্ফারিত।
না না মার্শাল, নামিও না আমাকে, মেরে ফেলবে, সেফ মেরে ফেলবে। তোমার বোন যেভাবে তার স্বামীকে মেরেছে, তোমার দোস্তরা যেভাবে হ্যামিল্টনকে শেষ করেছে, সেরকম। হ্যামিল্টন বেঁচে নেই? কি জানি, ওদের সঙ্গেই তো গেছে। কিন্তু টাকা লুটের টাকা হাতে এসে গেছে ভাবার পর ওকে বাঁচিয়ে রাখার কোনো যুক্তি নেই। ওরাও তোমাদের মতোই কাউকে ভাগ দিতে চায়নি। আমার বোন কোথায়? ও আছে, আটকে রেখেছি, বলল টমাস। ঘড়ির দিকে তাকালো। আর বেশিক্ষণ বাকি নেই। লুক, দেখতে পাচ্ছ কাউকে? না, তবে এখনই দেখা যাবে বোধ হয়। উঠে দাঁড়ালো টমাস। জজ, এই গর্ধবটাকে একটু বোঝাতে পারেন কিনা দেখুন। কয়েকটা মিনিট মাত্র বাকি। এর মধ্যে মুখ না খুললে স্টেশনে পৌঁছেই নামিয়ে দেব ব্যাটাকে। এখন একটু ব্যাগেজ কার থেকে ঘুরে আসছি আমি। দরজা খুলে ব্যাগেজ কারে ঢুকলো টমাস। ওকে দেখেই চমকে উঠল এক্সপ্রেস এজেন্ট। ভয়ের ছায়া পড়ল চোখে। তারপর ব্যাসটা চোখে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছু লাগবে অফিসার? চারদিকে তাকালো টমাস। জানে না কি খুঁজছে। এবারকার সবচেয়ে ওজনদার চালান কোনটা জানতে চাইলো। দেখাও তো। সবচেয়ে ওজনদার? চোখ কুঁচকে কি যেন ভাবলো লোকটা। ওজনদার তো বেশ কয়েকটা আছে, তবে ওগুলোই বোধ হয় সবচেয়ে ভারী। কোথায় ওঠানো হয়েছে জানো? কাঁধ ঝাঁকালো সে। না, ডিউটির সময় উঠে এখানেই পেয়েছি এগুলো, বলে বাক্সগুলোর গায়ে সাটা লেবেল দেখলো। এইস আর ক্রেইটনের নামে পাঠানো হয়েছে। চোরাই মাল এগুলো, বলল টমাস। কাগজপত্রে ঠিকমতো চোখ বুলালে দেখবে। ঠিক এরকম একটা চালানি গতকাল বোম্যান, হ্যামিল্টন আর ক্রেইটনের নামে পাঠানো হয়েছিল। ওজনেও কোনো হেরফের পাবে না। তো এখন কি করবে? ও এগুলো বাজেয়াপ্ত করবে? হ্যাঁ, যাদের নাম বললাম তাদের পক্ষে কোনো অসুবিধে নেই। কোথাও সই করতে হলে বলো, করে দেব। জজ লুথার স্যাম্পেল সাক্ষী থাকবেন। কাজটা কি উচিত হবে মার্শাল? আমরা বরং সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব চিন্তা আমার। ও আরেকটা কথা, ট্রেন থামার পর কোনো মতেই দরজা খুলবে না। যতক্ষণ থেমে থাকবে ততক্ষণ ওই বাক্সগুলোর পেছনে লুকিয়ে থেকো। গান ফাইট হবে নাকি? একাত্তু হতেও পারে, তবে আমরাও তৈরি আছি। ক্রমশ কমে আসছে ট্রেনের গতি। দ্রুত পদক্ষেপে ফিরে এলো টমাস রলিংস। উইনচেস্টার হাতে দরজায় গিয়ে দাঁড়িয়েছে লুক শর্ট। পাশে আরেকজন লোককে দেখতে পাচ্ছে রলিংস। এ হলো জন লং, বলল লুক। ট্রেনেই ছিল, ঝামেলার গন্ধ পেয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। চিনি, শহরে প্রথম দিনই জজের সঙ্গে দেখেছি। ঠিক আছে, ধরে নাও আমার একজন ডেপুটি তুমি। লুথার স্যাম্পেলের কাছে এসে দাঁড়ালো টমাস। কি বার্ট, বললে না কিছু? আরও মন্থর হয়ে এলো ট্রেনের গতি। হোলস্টার থেকে পিস্তল বের করে আরও একবার চেক করে নিল টমাস। নেট পিস্তলে অনায়াস দক্ষতা থাকার কথা লোকটার। এড ওয়ালিসও নিশ্চয় কম যাবে না। এই এড ব্যাটাই কোনো সন্দেহ নেই চলন্ত ট্রেন থেকে নামিয়ে দিয়েছিল ওকে। এখন যদি কোনো রকম গোলাগুলি ছাড়া পরিস্থিতি সামাল দেয়া যায় ভালো, কিন্তু তার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। টমাসের পাশে এসে দাঁড়ালো লুথার স্যাম্পেল। টাকার ব্যবস্থা করতে বোম্যান আর হ্যামিল্টন ক্যানসাস সিটিতে যাওয়ার পরই শুরু শুরু সব চক্রান্তের। সোনালি চুলের মেয়েটা নাম জানতে পারিনি। সঙ্গী সাথী নিয়ে ওখানকার এক রেস্তোরাঁয় ডিনার সারছিল। এমন সময় টাকার কথা তার কানে যায়। এককালে সচ্ছল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল সে, তাই আবার অবস্থা ফেরানোর স্বাদ জাগলো তার মনে। জুয়ারি নেড ওয়াইসেলকে সে আগে থেকেই জানত। হোস্টেলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করলো। তখন স্বভাবে সাপের মতো ঠান্ডা আর প্রচণ্ড আত্মবিশ্বাসী মেয়েটা, বলল লুথার স্যাম্পেল।
কি করতে যাচ্ছে ভালো করে জানতো সে। নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারবে সে ব্যাপারেও নিঃসন্দেহ ছিল। ইচ্ছে করে গায়ে পড়ে হ্যামিল্টনের সঙ্গে পরিচিত হলো মেয়েটা। ঘনিষ্ঠ হয়ে উঠল দ্রুত। ধরতে গেলে কোনো রকম আপত্তি ছাড়াই আমাদের শহরে বেড়াতে আসতে সম্মত হয়ে যায় সে। কিন্তু শহরে আসার পরপরই শিকাগো আর নিউ ইয়র্কের বিলাসী জীবনের বিচিত্র কাহিনী শোনাতে শুরু করে হ্যামিল্টনকে। বলে, প্রয়োজন শুধু টাকার, আর কিচ্ছু না। এদিকে মার্ক বিওয়ারের শহর জ্বালিয়ে দেওয়ার আশঙ্কা ব্যক্ত করে হ্যামিল্টন। তাকে টাকা পৌঁছানোর সময় শহরে আসতেই পই পই করে মানা করে দেয়। তখনই মেয়েটা বলে, এ সুযোগে টাকাগুলো লুট করে নিলেই তো হয়, কাকপক্ষীও টের পাবে না। নেট সঙ্গেই ছিল। এবার এড ওয়ালিস আর আরও দুজন লোককে জোগাড় করলো ওরা। ওদিকে আবার ক্লেইটনের কাছ থেকে টাকা আসার খবর পেল তার স্ত্রী। এরই মধ্যে শহরের উপর বিরূপ হয়ে উঠেছিল মহিলা। মেয়েটা শহরে ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে নেডের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন হ্যামিল্টন। এসব দেখে চতুর মহিলা খুব সহজেই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিল। সন্দিহান হয়ে উঠল সে। ভাইয়ের সঙ্গে আলাপ করে টাকাগুলো কখন পৌঁছবে, কোথায় থাকবে, টাকার বাক্স কতক্ষণ প্ল্যাটফর্মে পড়ে থাকবে, তারপর টাকাগুলো কেউ লুটে নিতে চাইলে তার পক্ষে কিভাবে পালানো সম্ভব হতে পারে, সবই জানার চেষ্টা করল। এসব প্রশ্নে প্রথমে বিচলিত হয়ে উঠল বার্ট। বোনকে বিরত রাখার জন্যে বোঝালো, কিন্তু নাসরবান্দা মহিলা এটা সেটা হাজারো প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলল তাকে। একসময় আচমকা জানতে চাইল, টাকা পয়সা ট্রেন থেকে নামানোর দরকারটা কি? ডেলিভারি ডিরেকশন বদলে ওগুলো আবার চালানোর ব্যবস্থা করলেই তো টাকাগুলো অনায়াসে মেরে দেয়া যায়। এই বুদ্ধিটা পছন্দ হয়ে গেল বার্টের। বার্ট অবশ্য কিরে কেটে বলছে, আর কেউ টাকা ছিনিয়ে নেবে এই সম্ভাবনা না থাকলে সে কিছুতেই এ পথে পা বাড়াত না। পানির ট্যাঙ্কের কাছে টাকা নামিয়ে নেওয়া হতে পারে, এ কথা তার মাথায় আসেনি। ভেবেছিল সব টাকা হাতে পাবার জন্যে ওকে ওরা স্টেশনেই মেরে রেখে যাবে। দরজার মুখে এসে দাঁড়ালো টমাস রলিংস। চাকাবিহীন একটা বক্স কারের সামনে কাঠের পাতাতনের প্ল্যাটফর্ম। এই হলো সামনের স্টেশন। জিন আর প্যাকস্যাডল চাপানো বেশ কটা ঘোড়া দেখতে পেল টমাস। প্ল্যাটফর্মে একজন লোক দাঁড়িয়ে আছে, পায়ের কাছে কয়েকটা বাক্স সাজিয়ে রাখা। তার মানে ধাপ্পাবাজিটা এখনো ধরতে পারেনি ওরা। ট্রেন থামলেই এগোলো লোকটা। ব্যাগেজ কারের দরজায় ধাক্কা দিয়ে বলল, খোলো, জিনিস তুলতে হবে। কোনো সাড়া নেই। অধৈর্যভাবে আবারও ধাক্কা দিল সে। কই, খুললে না? বক্স কারটার দিকে চোখ ফেরালো টমাস। একজনের বেশি ওটার দরজা গলে কোনো মতেই বেরোতে পারবে না। জানালাও দেখা যাচ্ছে একটাই। লোক কাঁধের উপর দিয়ে তাকিয়ে বলল টমাস, গোলাগুলি শুরু হলেই জানালা বরাবর গুলি করবে তুমি। লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামলো। কি ব্যাপার, কোনো সমস্যা? লোকটাকে জিজ্ঞেস করলো। আলোতে ঝিলিক মারল টমাসের বুকে সাটা ব্যাজ। মুহূর্তে পিস্তলের দিকে হাত বাড়ালো লোকটা। দরজায় এসে দাঁড়ালো আরেকজন, নেড ওয়াইসেল। নিমেষে টমাসের হাতে উঠে এলো সিক্স গান। ট্রিগার টিপল নেটকে লক্ষ্য করে এবং গুলি করলো প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটাকে। ঝুপ করে ট্রেন থেকে নেমেই বক্সারের জানালা নিশানা করে গুলি চালালো লুক শর্ট। তীব্র আর্তনাদ ভেসে এলো ভেতর থেকে। তারপর হঠাৎ শেষ হয়ে গেল সব। দরজায় মুখ থুবড়ে পড়েছে নেট। রক্তাক্ত হাত জাপটে ধরে দাঁড়িয়ে আছে অন্যজন। পায়ের কাছে গড়াগড়ি যাচ্ছে তার বন্দুক। বক্সকারের দরজার দিকে এগিয়ে গেল টমাস। মাথার উপর হাত তুলে বেরিয়ে এসো সব্বাই। মুহূর্তের নীরবতা। এবার গলা চড়ালো টমাস। ওই দেয়ালের আড়ালে গা বাঁচানোর আশা থাকলে শুনে রাখো,
45 কিংবা 44 ক্যালিবারের একটা গুলি 6 ইঞ্চি পুরু কাঠও অনায়াসে ফুটো করে ফেলতে পারে, আর এ দেয়াল মাত্র 1 ইঞ্চি পুরু। মাথার উপর হাত তুলে বেরিয়ে এসো, নয়তো গুলি করে পুরো বগিটাই ঝাঁঝরা করে দেব। বেরিয়ে এলো ওরা। প্রথম লোকটাকে চেনে না টমাস, তারপর মেয়েটা, এবং সবার শেষে এড ওয়ালিস। হ্যামিল্টন কোথায়? জানতে চাইল টমাস রলিংস। কেউ কিছু বলল না। হতাশার ছাপ মেয়েটার চেহারায়। শক্ত হয়ে সেটে রয়েছে দুঠোঁট। টমাসের দিকে ক্রোধ আতঙ্ক মেশানো দৃষ্টিতে চেয়ে আছে। আহত লোকটার দিকে একবারও তাকালো না সে। রক্তাক্ত হাতটা খামচে ধরে নিচু একঘেয়ে কণ্ঠে কিস্তি করেই চলেছে বেচারা। এড ওয়ালিসের সামনে গিয়ে পিস্তলটা কেড়ে নিল টমাস। চোখ গরম করে তাকালো এড। শালা হারামির বাচ্চা, তোকে খুন না করে ভুলই করেছি। যেভাবে জোর করে নামিয়েছ, জবাব দিল টমাস। আরেকটু হলেই হয়েছিল। শুনে খুশি হবে, ট্রেন থেকে নামিয়ে সেই বান্ডিলটা আমাকে ছুঁড়ে দিয়েই সব কিছু লেজে গবরে করে ফেলেছ তোমরা। ট্রেন থেকে এভাবে নামিয়ে খেপিয়ে দিয়েছ আমাকে, আর ওদিকে বান্ডিলটার মধ্যে ছিল রড মর্গানের শটগান। তো বুঝতেই পারছো, তোমার দোষেই তোমাদের এই দুরবস্থা। ক্রোধে জ্বলে উঠল মেয়েটার দুচোখ। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কৈফত তলবের সুরে জানতে চাইল সে। এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমি। বেশ তো, মুচকি হাসল রলিংস। এই তো ট্রেন এসে গেছে, কিন্তু ট্রেনে ওঠার আগে বাক্সগুলোয় কি আছে একবার দেখলে হতো না? ওগুলোই কমপক্ষে $12,020 দামের স্বর্ণ মুদ্রা আর $10,000 রূপার মুদ্রা থাকার কথা। ড্রাইভারের কাছ থেকে হাতুড়ি চেয়ে এনে একটা বাক্সের ঢাকনা সরালো টমাস। এই যে দেখো সবাই। রাগে ঝট করে ঘুরে দাঁড়ালো এড ওয়ালিস। এত দেখাদেখির কোনো দরকার নেই। আস্তে আস্তে বুঝে এলো তার কণ্ঠ। চোখ ফিরিয়ে তাকালো সে ধীরে ধীরে। বর্ণহীন ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। নাট বল্টু আর আর স্ক্রুতে ভর্তি বাক্সটা। 21। এদের স্বাদ ভাঙা চেহারা তাকাতে বাধ্য করলো মেয়েটাকেও। প্রথমে কাদো কাদো চেহারা হলো মেয়েটার, পরক্ষণে বদলে গিয়ে কদাকার রূপ ধারণ করলো। এটাই হলো চোর বদমাসের সমস্যা, মৃদু কণ্ঠে বলল টমাস। রাজ্যের আজে বাজে লোক আর বেঈমানদের সঙ্গে ওঠা বসা করতে হয়। কে করেছে এ কাজ? এড ওয়াইসেল জানতে চাইল। কিভাবে? দেখে শুনে মনে হচ্ছে ভূতের ব্যাগার খেটেই মরলে তোমরা, বলল টমাস। তারপর লুকের দিকে ফিরল। লুক, জন, ওদের টেনে তুলে দাও। তবে সাবধান, মেয়েটা কিন্তু বিপজ্জনক। বা হাতে ব্যাগ আঁকড়ে ধরে বারবার টেনের দিকে চাইছে মেয়েটা। ব্যাগের দিকে হাত বাড়ালো টমাস। সরিয়ে নিতে চাইল সে ব্যাগ, কিন্তু পারল না। টমাস কেড়ে নিল ব্যাগটা। খুলতেই একটা .44 ডেরিঞ্জার বেরিয়ে পড়ল। লুকদের বন্দুকটা দেখালো টমাস। টাকাগুলো গেল কোথায়? আবার জানতে চাইল এড ওয়ালিস। কাগজে উঠলে পড়ে নিও, বলে লুকের দিকে তাকালো রলিংস। নাও এবার টেনে তুলে দাও এদের। কোথায় যাবে এবার? দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো লুথার স্যাম্পেল। শহরে, জবাব দিল টমাস। ড্রাইভারকে বলে দিচ্ছি। পিছু হটতে শুরু করলো ট্রেন। হাঁটতে হাঁটতে এক্সপ্রেস কারের দিকে এগোলো টমাস। দরজা খুলে ভেতরে ঢুকেই দেখলো প্রবল বেগে মাথা নেড়ে চলেছে এক্সপ্রেস এজেন্ট। কি বলবো, ভয়ে আত্মরাম খাঁচাছাড়া হওয়ার দশা হয়েছিল আমার। এখন আর কোনো চিন্তা নেই, সব ঝামেলা মিটে গেছে। টাকার বাক্সগুলো এক নজর দেখে আবার লোকদের সঙ্গে এসে যোগ দিল টমাস। বগির শেষ মাথায় কয়েদিদের মুখোমুখি একটা সিটে বসেছে লুক। অন্য মাথায় বসে কয়েদিদের উপর সতর্ক দৃষ্টি রাখছে জন লং। কয়েদিদের দুজন পাশাপাশি দুটি আসনে বসলেও আলাদা বসেছে মেয়েটা। ক্লান্ত টমাস। গত কদিনের উদ্বেগ
আর উৎকণ্ঠায় অবস্থা কাহিল। অ্যাড ওয়ালিসের সামনে একটু থামলো। পানির ট্যাঙ্কের কাছে এক বুড়োর খচ্চর গুলি করে তুমিই মেরেছিলে নাকি? মাথা তুলে তাকালো এড। ওই দোষেও জেল খাটতে হবে নাকি? না, বলল টমাস। হ্যামিল্টন হত্যা আর ডাকাতির চেষ্টা এ দুটোই যথেষ্ট। তাছাড়া রড মর্গানের উপর হামলা, অফিসারকে দায়িত্ব পালনে বাধা দান, আরও কত কি আছে। একটা কথা শোনো, তোমার ভালোর জন্যই বলছি, পালানোর সুযোগ পেলেও পালিও না যেন। তার মানে? ওই বুড়োটা এখন তোমাকে গুলি করার জন্যে খুঁজে বেড়াচ্ছে। তুমি যদি পালিয়েও যাও, তোমাকে ধরার বিন্দুমাত্র চেষ্টা করব না আমি। যা করার ওই বুড়োই করবে। ওই বুড়ো হাবড়াটা খচ্চরটার সঙ্গে ও শালাকেও খুন করা উচিত ছিল দেখছি, কিন্তু করনি। বড় ভয়ঙ্কর লোক সে, তার প্রাণের চেয়ে প্রিয়। খচ্চরটাকে খতম করেছ তুমি। হাতের কাছে পেলে সেফ চিবিয়ে খেয়ে ফেলবে তোমাকে। বোম্যান অপেক্ষা করছিল স্টেশনে। ট্রেন থামতেই এডদের পাহারা দিয়ে নামালো সে। নেডের লাশও নামানো হলো। হ্যামিল্টন কোথায়? জিজ্ঞাসা বোম্যানের। ওকে বোধহয় মেরে ফেলা হয়েছে। ওর সম্পর্কে রা কাটছে না কেউ। ভাবছি একবার খুঁজে আসবো কিনা। স্বর্ণ আর রূপোর মুদ্রার বাক্সগুলো নামাতে সাহায্য করলো টমাস। এই হচ্ছে তোমাদের টাকা বোম্যান, বলল ও। এবার পাওনা মেটাতে আর কোনো অসুবিধে হবে না। বাক্সগুলো দেখে মাথা নাড়ল বোম্যান। কি যে বলবো বুঝতেই পারছি না টমাস। আমাদের শহর আর টাকা দুটোই রক্ষা করলে, বিনিময়ে পেলে অপমান আর দুর্ব্যবহার। হোটেলে একটা ঘরের ব্যবস্থা করে দাও, ব্যাস, তাহলেই হবে। আর ভাবতে হবে না। ঠিক আছে, এখন তো আর কোনো অসুবিধে নেই। ক্রেইটনকে কে খুন করেছে জানতে বাকি নেই কারো। তোমার সঙ্গে দুর্ব্যবহারের জন্য সবাই অনুতপ্ত। একটু দম নিল বোম্যান। ও হ্যাঁ, নতুন কিছু লোক দেখলাম শহরে। তোমাকে খুঁজছে। বন্ধু টন্ধু হবে বোধ হয় তোমার। বন্ধু? এদিককার কাউকেই তো তেমন চিনি না আমি। সিগার ধরালো বোম্যান। এদিককার কেউ নয়, পূব থেকেই এসেছে ওরা, 4 জন। পূব থেকে? কারা হতে পারে? হঠাৎ জ্যাকব ফ্রিম্যানের চিঠিটার কথা মনে পড়ল। পকেট হাতড়ে চিঠিটা বের করে খুলল রলিংস। টমাস, খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তুমি এ শহরে, তাই চিঠি লিখছি। আপাতত জরুরি কোনো কাজ নেই এখানে। যতদিন ইচ্ছে থাকতে পারো। এখানে তোমার কৌশলটা দারুণ কাজ দিয়েছে। কেটে পড়েছে কাররা, হাওয়া হয়ে গেছে। যাকগে, তবুও তোমার সাবধান থাকা উচিত। বলা যায় না, ওরা তোমাকেই হয়তো খুঁজছে। তোমার উপর মহাখ্যাপ্পা বেটারা। সাবধান, হঠাৎ হাজির হয়ে যেতে পারে যে কোনো সময়। হেনরি এখন ভালোই আছে, তোমাকে শুভেচ্ছা জানিয়েছে সে। ও হ্যাঁ, আরেকটা কথা। পশ্চিমের শহরে থেকে গেলেই বোধহয় ভালো করবে তুমি। সব ভুলে নতুন জীবন শুরু করতে পারবে। শুভেচ্ছা রইল, জ্যাকব ফ্রিম্যান। এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল বোম্যান। ওরা শেষ হতেই জানতে চাইল, কি কোনো দুঃসংবাদ? চিঠিটা ভাঁজ করে আবার পকেটে রাখলো টমাস। কাররা পশ্চিম বা মধ্য পশ্চিমেরই লোক, সুতরাং এদিককার লোকালয় সম্ভবত খুব ভালোই চেনা আছে ওদের। জ্যাকবের চিঠিপত্রের উপর নজর রাখলেই অনায়াসে ওকে খুঁজে বের করা সম্ভব। হ্যাঁ, সেরকমই বলা যায়, সায় দিল টমাস রলিংস। নিউ ইয়র্ক থেকে পুরনো শত্রুরাই এসেছে মনে হচ্ছে। রাস্তায় সতর্ক চোখ রেখে পুরো ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করল টমাস। রাস্তায় লোকজনের আনাগোনা, কেনাকাটায় ব্যস্ত তারা। আমার ধারণা ঠিক হলে, বলল টমাস, এটা আমার লড়াই। ওরা আমাকে খুঁজছে, আর কাউকে না। আমাদের শহরেরই মার্শাল তুমি টমাস, মৃদুকণ্ঠে প্রতিবাদ করল বোম্যান। বাইরের লোক এসে আমাদের ব্যাপারে নাক গলাবে, সেটি হতে দেব না। হাসল সে। তুমি আবার কিছু মনে করে বসো না যেন। কোথায় ওরা? হোটেলের দিকে চোখ রেখে ভাবল টমাস। ও শহরে ফিরে এসেছে জানে? আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে চারদিকে তাকালো টমাস। কাছে এসে দাঁড়ালো লুথার স্যাম্পেল।
ওদের আটকে রেখে এলাম। তোমাকে খুঁজছে মেয়েটা। কি নাকি কথা আছে। ঠিক আছে দেখছি বলে এগোলো টমাস। হ্যামিল্টনের দোকানেরই একটা স্টোররুমে আটকে রেখেছে ওরা মেয়েটাকে। থরে থরে ময়দা, চিনি এসবের রাস্তায় ভরে আছে এসবের বস্তায় ভরে আছে ঘরটা। বসেছিল মেয়েটা। টমাস ঢুকতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এ অবস্থা থেকে রেহাই চাই আমি। আমাকে সাহায্য করো মার্শাল। মানে মানে এরকম কিছু ঘটতে পারে ভাবতেই পারিনি আমি। এ যে অসম্ভব। আমার ঘরবাড়ি, বন্ধু বান্ধব, এসব কথা আগেই ভাবা উচিত ছিল। কিভাবে? আমি তো জানতামই না যে ধরা পড়বে, তাই তো? ডাকাতি আর খুনের দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর কথাও মনে আসেনি নিশ্চয়। খুন? ঢোক গিলল মেয়েটা। খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আছে ম্যাম, আছে। সব কিছুর হোতা তো তুমি। সবচেয়ে বেশি অপরাধী। আসল কথা কি জানো? ধরা পড়ার ভয় থাকলে কোনো লোকই আর অপরাধ করার সাহস করতো না। কিন্তু সবাই ধরে নেয় দুর্ভাগ্য সবাই ধরে নেয় তাকে ধরার সাধ্য দুনিয়ার কারণেই। কিন্তু জীবনে কখনো এমন কাজ তো আমি করিনি মার্শাল। এটাই প্রথম। বিশ্বাস করো, আর কোনো দিন এ কাজ করব না। বাঁচাবে না আমায়? তুমি হ্যামিল্টনকে বাঁচাতে পারলে। তোমাকে বাঁচাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে তো মরেই গেছে। ঠিক ম্যাম, মারা গেছে ক্রেইটনও। লোভী স্বার্থপর একটা মেয়েই এসবের জন্য দায়ী। এদের প্রাণ ফিরিয়ে দিয়ে তারপর এসে আমার কাছে সাহায্য চাইতে। কোনো কাজ করবার আগেই পরিণাম সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত সবার। পরে নয়। পরে নাকি পরে নাকি কান্না কেঁদে কোনো লাভ নেই। এখন আর আমার কিছুই করার নেই ম্যাম। আবেদন আর যন্ত্রণার ছাপ মিলিয়ে গিয়ে তার জায়গায় তীব্র ঘৃণা ফুটে উঠল মেয়েটার চোখে। কথাবার্তা বলার প্রয়োজন ফুরিয়ে গেছে। বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল টমাস। আর ভালো লাগছে না। এসব ঝামেলা শেষ হয়ে যাক, এটাই চাইছে ও। শান্তিতে বসে পেট ভরে কিছু খাওয়া দরকার। কেন যেন লোমার কথা মনে পড়ছে বারবার। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের জন্য সবাইকে পূবের কোনো আদালতে নিয়ে যাওয়া হবে। সন্দেহ নেই সাক্ষী দিতে লুথার স্যাম্পেল, লুক শর্ট, বোম্যান আর বার্টের সঙ্গে যেতে হবে ওকেও। বার্ট রাজসাক্ষী হতে সম্মত হয়েছে। হ্যামিল্টনের দোকান থেকে বেরিয়ে এসে দেখল বোম্যানের সেলুনের সামনে জন লং আর লুথার স্যাম্পেলের সঙ্গে দাঁড়িয়ে আলাপ করছে লুক শর্ট। টমাস এগোলো সেদিকে। সেলুনের দরজা ঠেলে বেরিয়ে এলো বোম্যান। ওরা প্রত্যেকে সশস্ত্র। এসব কি জানতে চাইল টমাস। আবার লড়াই? হতেও পারে। তোমাকেই নাকি খুঁজছে হোটেলের লোকগুলো। কিন্তু এটা আমার লড়াই। আমাদের মার্শাল তুমি, আর ওরা চারজন। এটা আর তোমার একার লড়াই নেই, আমরাও আছি। 6 কদম এগোয়নি টমাস। মৃদু নড়াচড়া আর ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। ওকে পাশ কাটিয়ে এগিয়ে গেল বেশ কয়েকজন ঘোড়সওয়ার। দালান কোঠার ফাঁক গুলে বেরিয়ে এসে হোটেলের সামনে দাঁড়ালো আরও কয়েকজন। এক পলকের জন্যে হোটেলের বারান্দায় কারদের একজনকে দেখতে পেল টমাস। তারপরেই প্রায় জনাভিষেক অশ্বারোহীর আড়ালে হারিয়ে গেল তার চেহারা। দাঁড়িয়ে পড়ল টমাস। অবাক চোখে দেখল প্রায় 12 জন ঘোড়সওয়ার কারদের ঘেরাও করে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে। ঘোড়া ঘুরিয়ে টমাসের দিকে এগিয়ে এলো অবশিষ্টদের একজন, মার্ক বিওয়ারের সেই লালচুলো কাউহ্যান্ড। বেটাদের একটু খাতির দেখাচ্ছে আর কি, বলল সে। পথ দেখিয়ে স্টেশনে পাঠিয়ে দিলাম শালাদের। আমাদের মাগনা মদ খাওয়াবে বলেছিল না? তার আগেই তো আর খাওয়াবে বলেছিলে না? তার আগেই তো আর তোমাকে মরতে দিতে পারি না, কি বলো? কিন্তু এটা আমার লড়াই। আরে রাখো তোমার লড়াই, সরল কণ্ঠে বলল লোকটা। নাও এবার চলো তো, সেলুনে চলো। ঘুরে আবার বোম্যানের সেলুনের দিকে হাঁটা দিল টমাস। বারের কাছে ঘেঁষার আগেই অন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো মার্ক বিওয়ার। কোনো বিপদ হয়নি তো মার্শাল?
না, সব ঠিক আছে। নিন, আসুন, গলাটা একটু ভিজিয়ে নিন। যার যত ইচ্ছে, সব খরচ আমার। নিশ্চয়। গ্লাস হাতে নিল বিওয়ার। তারপর বলল, আমার দুজন কাউহ্যান্ড ওদিকে দক্ষিণে কয়েক মাইল দূরে তোমাদের দোকানদারের লাশ খুঁজে পেয়েছে। সাথে করে নিয়ে এসেছি আমরা। খুব কাছে থেকে পিঠে গুলি করা হয়েছে তাকে। এটাই আশঙ্কা করেছিলাম আমি। যাক, খুব ঝামেলা গেল কটা দিন, বলল টমাস। আমার লোকজন এখানে আর কোনো রকম গোলমাল করবে না, ওকে আশ্বস্ত করলো মার্ক বিওয়ার। বেশ ফুর্তিতেই আছে ওরা এখানে। যতক্ষণ শহরে আছো, কানবেলগুলো খুলে রেখো। তোমার কেমন তোম কাউহ্যান্ডকে, বলল টমাস রলিংস। কাজ ঝাঁকালো লোকটা। এছাড়া কোনো উপায় তো দেখছি না, হাসলো সে। বেহুদা প্রাণ খোয়ানোর স্বাদ নেই আমার। পানীয় শেষ করে মার্ক বিওয়ারের সঙ্গে বাইরে এলো টমাস রলিংস। পেন ডেলটনের রাঞ্চের দিকে রওনা দিলে হতো না, বলল বিওয়ার। শুনলাম একটা মেয়ে নাকি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে ওখানে। সঙ্গে একটু বিরতি নিয়ে বলল সে, এক ভদ্রলোকও আছে, মার্শাল রড মর্গান। মারাত্মক অবস্থা থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে সে। এই মুহূর্তে অচেনা ডেপুটির কাছ থেকে রিপোর্টের অপেক্ষায় রয়েছে। গভীর রাতে শহরে ফিরে এলো টমাস রলিংস। রাস্তাতেই দেখা হলো লুক শর্টের সঙ্গে। এড ওয়ালিস হাওয়া হয়ে গেছে, বলল সে। দরজা খুলে কে যেন বের করে দিয়েছে তাকে। ঘোড়ার পিঠ থেকে নেমে লুকের হাতে লাগাম ধরিয়ে দিল টমাস। এটাকে আস্ত বলে রেখে এসো। সকালে আবার বেচারা এডের লাশের খোঁজে বেরোতে হবে। লাশ? পেন ডেলটনদের রাঞ্চে আছে রড মর্গান। আলবার্ট ফেইফারের সাহায্যে লোমায় নিয়ে গিয়েছিল ওকে। এড ওয়ালিসের কি করবে বললে না? ভেবো না, বেশি দূরে যেতে হবে না। পানির ট্যাঙ্কের কাছে পিঠেই পাওয়া যাবে ওর লাশটা। একটা খচ্চরের লাশ খুঁজে বের করো। দেখবে ওটার পাশেই পড়ে আছে এড ওয়ালিস। সমাপ্ত।